জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরিফিন। রাষ্ট্রের চোখে সব ধর্মের মানুষের মর্যাদা সমান। দেশের মঙ্গলের জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে ঢাকেশ্বর মন্দির পরিদর্শন করে একথা বলেন তিনি। এবছর পূজার সময় দেশের বাইরে সফরে থাকবেন প্রধান উপদেষ্টা। এ কারণে আগেভাগেই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেন তিনি। সারা দেশে বিভিন্ন মন্দির হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা বন্টনের ঘোষণা দেয়া হয়। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ আয়োজন। এবার গেল বছরের চেয়ে ১,০০০-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, সে যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। রাজপথে নামা সঠিক পদ্ধতি নয়। রাজনৈতিক হীন উদ্দেশ্যে পিআরের মতো ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমে একথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো কৌশল জনগণ প্রতিহত করবে। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে। জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সকালে বসুন্ধরায় ডাক্তার শফিকুর রহমানের বাসায় যান চীনা রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। এছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। কথা বলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে গুলশান থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন, কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। এখন পর্যন্ত মাহফুজ, যেহেতু বৈঠকটি চলমান রয়েছে এবং কোনো প্রতিনিধি দল থেকে কেউই বের হননি, এখন পর্যন্ত চলমান, তার জন্য আসলে সুনির্দিষ্ট করে আসলে বলা সম্ভব নয় যে কি বিষয় নিয়ে ভেতরে আলোচনা হচ্ছে। তবে বেশ খানিকটা সময় ধরেই আলোচনা চলছে। সে 4:30টার পরে তারা এসেছেন। সবশেষ যে সদস্য নায়েব আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার আগে আমির কিন্তু আরও বেশ খানিকটা আগেই প্রবেশ করেছেন। 4টারও আগে আমির এবং সেক্রেটারি জেনারেল জামাতের এই দুজনই ভেতরে প্রবেশ করেছেন এবং এর পরবর্তী সময়ে ঘণ্টাখানেক ধরে যেহেতু বৈঠক চলছে, বৈঠকে নিশ্চয়ই সামনের যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দল, সে 27টি দেশ রয়েছে, সেই 27টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের যারা প্রতিনিধি রয়েছে, রাষ্ট্রদূত এখানে রয়েছে, সেক্ষেত্রে তাদের সাথে আগামী দিনে জামায়াতের কি সম্পর্ক হয় সেটি নিয়ে নিশ্চয় আলোচনা হবে। কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি নিয়ে তো আলাপ হবেই।
এবং আমরা যতটুকু জেনেছি শুধু জামায়াত নয়, আরেকটি রাজনৈতিক দলও কিন্তু এখানে আসবে। জাতীয় নাগরিক পার্টির এখানে আসার কথা রয়েছে 6:30টার দিকে তারা এখানে প্রবেশ করতে পারেন এবং সেখানে 6 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসার কথা রয়েছে, যেখানে তাসনিম জারা এবং তাদের যে আন্তর্জাতিক সেল যেটি রয়েছে সেই সেলেরই 6 জন সদস্য আসবেন। অর্থাৎ জামাতের বৈঠকের পরেই কিন্তু এনসিপির বৈঠক শুরু হবে এবং এই যে কূটনীতিকদের সাথে জামাতের যে বৈঠক আছে, সকালেও কিন্তু একজন কূটনীতিকের সাথে জামাতের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। চায়না রাষ্ট্রদূত তিনি জামাতের আমিরকে দেখতে গিয়েছেন, সেখানে চলমান রাজনীতি, তার শারীরিক অবস্থা সব নিয়ে আলোচনা হয়েছে। তো এই যে জামাতের সাথে যে কূটনীতির আলোচনা সেটি কিন্তু চলমান রয়েছে, বের হলে নিশ্চয়ই আমরা বলতে পারবো এবং এনসিপিও কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন। তো এই ছিল আমার কাছে মাহফুজ ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে সবশেষ। ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক চলছে, সে খবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কতক্ষণ ধরে রেলপথ বন্ধ রাখা হয়েছে? এই মুহূর্তে পরিস্থিতি কি জানাবেন? প্রায় আধা ঘন্টা হয়ে গেছে রেলপথটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র ঢাকার সঙ্গে যে উত্তরবঙ্গের রেলপথটি বন্ধ রয়েছে সেটি নয়, পাশাপাশি ঢাকার সঙ্গে যে ময়মনসিংহের যে রেলপথটি সেটিও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ এই যে হাজার হাজার শিক্ষার্থী যারা রয়েছে ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থী, তারা কিন্তু এই মাঝিখোলা যে রেল গেটটি রয়েছে সেখান থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা রেল লাইনের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তারা বিভিন্ন ধরনের যে তাদের যে স্লোগান সেই স্লোগান গুলো দিচ্ছেন। মূলত গত প্রায় 1.5 থেকে 2 মাস যাবত আমরা দেখছিলাম যে ডিপ্লোমা প্রকৌশল এবং বিএসসি ইঞ্জিনিয়ার তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের মতবিরোধকে কেন্দ্র করে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা লাগাতার পালন করছেন। তারই অংশ হিসাবে কিন্তু তারা আজকে এই ধরনের অবস্থান কর্মসূচি দিয়েছেন, রেলপথ অবরোধ। এবং পাশাপাশি তারা বলছেন যে সারা দেশে কিন্তু তাদের ডিপ্লোমা প্রকৌশলীদের এই ধরনের কর্মসূচি রয়েছে এবং তারা এখান থেকে একটি দাবি করছেন যে বিএসসি প্রকৌশলীরা যারা 3 দফা দাবি জানিয়েছে, বিশেষ করে বুয়েট চুয়েট সহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাদের যে 3 দফা রয়েছে সেই 3 দফা দাবিকে অযৌক্তিক দাবি করে তারা বলছেন যে সেই 3 দফার বাতিল করতে হবে। পাশাপাশি যে ডিপ্লোমা প্রকৌশলীদের 7টি দফা রয়েছে সেই 7 দফা কিন্তু মেনে নেওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর যৌক্তিকতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে যতটুকু আমরা জানতে পেরেছি যে 17 জনকে রাখা হয়েছে কমিটির, যারা হচ্ছে বিএসসি প্রকৌশলী এবং 5 জনকে রাখা হয়েছে যারা ডিপ্লোমা প্রকৌশলী। এবং এই জায়গাটিতে তারা বলছেন যে এখানেও বৈষম্যের শিকার হয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা, যে কারণে তারা বলছেন যে তাদের এই কর্মসূচি চলবে। পাশাপাশি তারা বলছেন যে দ্রুত যেন তাদের এই দাবিটি যেন কার্যকর করা হয় এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই সড়ক পথটি কিন্তু অবরোধ, এই রেলপথটি অবরোধ থাকবে। পাশাপাশি তারা আগামীকালকে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামীকালকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশাপাশি যে রেলপথটি সেই রেলপথটিও কিন্তু বন্ধ রাখবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মুহূর্তে এখানে কয়েক হাজার যারা পলিটেকনিকের শিক্ষার্থী রয়েছেন, পাশাপাশি ডিপ্লোমা যারা প্রকৌশলী রয়েছেন, তারা এখানে রেলপথ অবরোধ করে তাদের কর্মসূচি যে তাদের বিভিন্ন ধরনের যে দাবি সেই দাবি সম্বলিত বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে রেল ব্লকেট কর্মসূচির সবশেষ তথ্য। মাহফুজ। গাজীপুরে রেল ব্লকেট কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলীরা, সে খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে শনিবার হাইকোর্টে করা রিট শুনানির জন্য 21শে সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। রিটের আদেশে দাবি পূরণ না হলে ফের অবরোধের হুঁশিয়ারি দিয়ে দুপুরের দিকে কর্মসূচি স্থগিতের কথা জানান তারা।
এদিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতিতে ভেস্তে যায় মহাসড়ক অবরোধ কর্মসূচি। ভাঙ্গা, গোলচত্বরস্থ সহ বিভিন্ন পয়েন্টে টহল অব্যাহত রাখে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ অবস্থায় মহাসড়কে দাঁড়াতে পারেনি আন্দোলনকারীরা। যান চলাচল স্বাভাবিক থাকায় পরিবহনের চালক ও যাত্রীদের মাঝে স্বস্তি ফেরে। অন্যদিকে আসন সীমানা পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন। প্রতিবেদনে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। আমরা ঢাকাতে আসছি, বাসে কোনো সমস্যা হয় নাই। সকালে কষ্ট করছি, কিন্তু এখন ভালোই আসলাম ইনশাল্লাহ। এখন আর কোনো জয় ঝামেলা নাই, পথে কোনো ই নেই, ব্যারিকেড নেই। আওয়ামী লীগের আমলের কিছু সন্ত্রাসী লোক এই আমাদের আন্দোলনের, আমাদের সাইনবোর্ডের পিছে থেকে তারা নিজেরা ভাঙাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমি নির্বাচন কমিশনকে বাস্তব অবস্থা তুলে ধরে চিঠি দিয়েছি। এটাকে তারা আশ্বাস যদি মনে করে থাকে তাহলে হচ্ছে যে তারা হয়তো সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমার সাথে কোনো আলোচনা হয়নি। উইথড্র যদি করে থাকে সেটা তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে উইথড্র করেছে। সার্বিকভাবে হয়তো আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা উইথড্র করেছে। এদিকে আগামী সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসি সচিবালয়ের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, কমিশনের মাঠ পর্যায়ে দক্ষ কর্মী বাহিনী রয়েছে, যা এই অঞ্চলে অন্য কোনো দেশের কমিশনের নেই। নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হলে তারা আন্তরিকতা ও গুরুত্বের সাথে ভোট পরিচালনা করবেন। ভোট সুষ্ঠু করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানান তারা, যা আগামী ২৭ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের সম্মেলনে উপস্থাপন করা হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ভালো নির্বাচন করবার জন্য যত রকম সুপারিশ ছিল সেই সুপারিশগুলো আমলে নিয়ে এবং আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ের বাস্তবতা থেকে আমরাও সহ কিছু প্রস্তাব আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করেছি। জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান। তো রিটার্নিং অফিসার যদি তারা হয়, আমাদের কর্মকর্তারা হন, সুতরাং আমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তদারকি করার মাননীয় কমিশনের সুযোগ আছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতেও বিচার যেন অব্যাহত থাকে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। শেখ হাসিনার মামলায় সবশেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে ট্রাইব্যুনালে এসে একথা বলেন তিনি, যদিও আজ তার সাক্ষ্য নেয়নি ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১-এ মামলার সাক্ষী মাহমুদুর রহমানের জবানবন্দি শেষ হয়েছে। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলো সতর্ক হবে। এদিন তাকে জেরা করে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী, তাকে মঙ্গলবার জেরা করা হবে। তারা যে অপরাধ সংগঠন করেছে এই আকাঙ্ক্ষা থেকে অন্তত নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি। এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন, কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে। এই বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে প্রচার প্রচারণা। চায়ের আড্ডা, একাডেমিক ভবন ও হল এলাকায় ছুটছেন প্রার্থীরা। তবে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন।
সকালে বৃষ্টির কারণে প্রচারে কিছুটা ব্যাঘাত ঘটলেও 10টার পর থেকে প্রার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে অথবা রেস্তোরাঁয় শিক্ষার্থীদের কাছে গিয়ে লিফলেট দেন তারা। এ সময় রাকসু আর ক্যাম্পাসের নানান উন্নয়ন নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান প্রার্থীরা। তবে প্রচারণায় কেউ কেউ অর্থ উপঢৌকনের অভিযোগ তুলেছেন। তবে এমন অভিযোগকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন ঘিরে ইতিমধ্যেই গোয়েন্দা নজরদারি শুরু করেছে বলে জানান আরএমপির কমিশনার। আসন্ন রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় ঘিরে মোতায়েন থাকবে 2000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে একদম পুরা দমে আমাদের প্রচারণা কার্যক্রম শুরু করেছি। তো মানুষের কাছে আমরা সমর্থন পাচ্ছি, আমরা আশা রাখি আমরা আরও সমর্থন পাবো। আমরা চাই রাকসু একটা অগাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, প্রশাসন দিতে সক্ষম হবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। চাকসু নির্বাচনের শেষ দিনে মনোনয়ন সংগ্রহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। চাপ সামলাতে নির্ধারিত সময়ের পরও চালাতে হয় ফর্ম বিতরণ কার্যক্রম। দুপুরের পর নির্বাচন কমিশন কার্যালয়ে জায়গা না থাকায় অনেকেই অপেক্ষা করেন বাইরে। চাপ সামাল দিতে বাড়তি জনবল নিয়োগ করে কমিশন। বাতিল হয় মধ্যাহ্নভোজের বিরতিও। এদিন বহু স্বতন্ত্র শিক্ষার্থীও প্যানেল গঠন করে মনোনয়ন নেন। জমা হয় হল সংসদের আবেদন। বিচ্ছিন্নভাবে ফর্ম সংগ্রহ করে ছাত্রদলও। পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। মনোনয়ন সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরাও। অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে তারা। অন্যদিকে কোনো প্যানেল দেয়নি গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে বাকছাস থেকে বহিষ্কৃত নেতারা আলাদাভাবে পূর্ণাঙ্গ প্যানেলে নিয়ে অংশ নিচ্ছেন নির্বাচনে। সবাইকে উৎসব মুখর, এখন কারো কোনো সবার মুখে উজ্জ্বল হাসি, এর থেকে পরিবেশ আর ভালো কি চাই আমরা। আমাদের এখনো পূর্ণাঙ্গ প্যানেল নির্ধারিত হয়নি, সেজন্য আমরা আমাদের পদ উল্লেখ করিনি। পদ উল্লেখ ব্যতীত আমরা মনোনয়ন ফর্ম নিয়েছি। কোনো শিক্ষার্থীকে দলভিত্তিক বিবেচনা না করে শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসাবে বিবেচনা করে আমরা এই কাজ করবো ইনশাল্লাহ। চেষ্টা থাকবে আমার ক্যাম্পাসের নারীরা এবং ছাত্রীরা যে সকল বিষয়ে আপনার পিছিয়ে আছে কিংবা ল্যাকিংস ফিল করছে সেগুলো নিয়ে যেন আমি কাজ করতে পারি। আন্তর্জাতিক বাজার দর বিবেচনা করে সরকার এলএনজি আমদানি করছে। এক্ষেত্রে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তিকে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদ্যুৎ উপকেন্দ্র, এলএনজি ও সার আমদানির অনুমোদন হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের গম আমদানি করা হচ্ছে। তবে বাড়তি দামে আমদানি করা হলেও ভোক্তার উপর প্রভাব পড়বে না বলে জানান তিনি। এছাড়া সরকারের নেওয়া কিছু পদক্ষেপে ফাঁকি দেওয়ার ট্যাক্স উদ্ধার হচ্ছে এবং সরকার কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারে সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি তো খুব 7.8 বিলিয়নের মতো ছিল। ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। এলএনজি আমদানি হচ্ছে, এটা নাকি সেই আমেরিকা থেকে বা ওই যে পিটার হাস যেই কোম্পানিতে এখন জব করতেছেন সেখান থেকে 1 লাখ কোটি টাকার নাকি এলএনজি কেনা হচ্ছে শুধু একটা কোম্পানি থেকে। আরে না, আপনি আজকে দেখেন আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি কম্পেয়ার করে করছি। এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতে তো পিটার হাসকেই কোথায় করে। তাপমাত্রা বাড়ার কারণে 2024 সালে 25 মিলিয়ন বা 2.5 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। আর্থিক হিসাবে এই ক্ষতির পরিমাণ 1.33 বিলিয়ন মার্কিন ডলার থেকে 1.78 বিলিয়ন মার্কিন ডলার। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের এক সেমিনারে প্রকাশিত প্রতিবেদনে এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, উষ্ণায়নের প্রভাবে শ্রমজীবী মানুষের মধ্যে উৎপাদনশীলতায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশ্বে গড় তাপমাত্রা সম্ভাব্য 3 ডিগ্রি সেলসিয়াসের দিকে হচ্ছে। 2030 সালের মধ্যে বাংলাদেশ তার মোট অভ্যন্তরীণ উৎপাদনের 4.9% হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান বলেন, উষ্ণায়ন বৃদ্ধির কারণে খোঁজার পাশাপাশি প্রতিকারে কাজ করতে হবে। এজন্য উষ্ণায়নের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এবং তাহলে পরে এই ক্লাইমেট চেঞ্জের জন্য যারা রেসপন্সিবল তাদের আসলে ফাইন্যান্সিং বললে এটা একটা অবশ্যই কে করবে, টাকাটা কে দিবে, তাহলে এটা বলতে হবে যে আসলে ক্লাইমেট চেঞ্জে খারাপ কন্ট্রিবিউশনটা যিনি করেছেন কারেক্টিভ মেজারে ওনার কন্ট্রিবিউশন থাকতে হবে। আমরা এই জায়গাটা রিলেটিভ এই কোরিলেশনটা বলতে পারা আমি বোধহয় সমস্যা হয়, তারপর আমি বলে ফেললাম এই কারণে যে আসলে তো এই ফান্ডিংটা লাগবে। পুরোটা হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো না, এরকম ল্যান্ডস্কার্স কান্ট্রিতে ল্যান্ড হাংরি পপুলেশন যেখানে আছে সেখানে ঢাকার পরিবেশের সমস্যা থাকবে, কিন্তু সেটাকে কমিয়ে আনা তো সম্ভব। এই কমিয়ে আনার জন্য খুব যে আমাদের রকেট সায়েন্সের প্রয়োজন তা না, আমাদের হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে কার্যকর করতে হবে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি কিছু কিছু ইন্টারভেনশনে যেতে হবে। তরুণরাই জাতির মূল চালিকা শক্তি। যথাযথ প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের আগাম সতর্কতা ও প্রশমন কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সকালে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্যোগের আগাম সতর্কতামূলক ব্যবস্থার লক্ষ্যে আয়োজিত তৃতীয় জাতীয় সংলাপে এই আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, দুর্যোগ মোকাবেলার পাশাপাশি আগাম প্রশমন কার্যকর হলে ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। আলোচনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ বিভিন্ন বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো এখনও তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে। সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল পূর্বাভাস নয়, বরং পূর্বাভাসের উপরে ভিত্তি করে পদক্ষেপ নেওয়া, সংকট আসার আগে কাজ করা, পরে নয়। এই মানসিকতাই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমাদের সমাধানগুলো হতে হবে বাস্তব ভিত্তিক, মানুষ কেন্দ্রিক, কমিউনিটি ভিত্তিক, স্থানীয় নেতৃত্বাধীন। একমাত্র এভাবেই আমরা ক্ষতি কমাতে, জীবন বাঁচাতে আর দুর্বল জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষা করতে পারব। হাসপাতালে জনবলের ঘাটতি মেটাতে বিসিএস ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, প্রান্তিক হাসপাতালে ডাক্তার যেতে যেন উদ্বুদ্ধ হয় সেজন্য কাজ করা হচ্ছে। নবনির্মিত 3টি নগর মাতৃসদন কেন্দ্র ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 1209 কোটি টাকা ব্যয় হয়, যার লক্ষ্য দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা যেন দেশেই পেতে পারে সে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগে চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ একটি দেশের উপর বেশি নির্ভরশীল ছিল। ইতিমধ্যে চীনের সহায়তায় কয়েকটি হাসপাতাল করার প্রতিশ্রুতি এসেছে। এই কাজগুলো হয়ে গেলে স্বাস্থ্য খাতে যথেষ্ট আত্মনির্ভরশীল হওয়া যাবে। সরকারের উচ্চ পর্যায় থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি, ডাক্তার বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। চিকিৎসার বিষয়ে যেটা আমি যতদূর জানি, নূরজাহান আপার যে তিনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করে আরেক জায়গায় করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলছে জামায়াত নেতা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ তাহের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা
সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে, যেটাকে আমরা অবাধ, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছিল, এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা বলেছি যে এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ ইন্টারাকশন তৈরি হয়েছে। কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে, যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও, আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ, সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে। আপনারা জানেন যে 31টা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম, এর ভিতরে 26টি দল পিআরের পক্ষে ছিল, ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে, রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলে। কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো দল আপার হাউজে পিআর চাইছে, আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউস দুইটাতেই পিআর চাচ্ছে। এর ভিতরে জামাত ইসলামী আমরা উভয় কক্ষেই পিআর সিস্টেম চাচ্ছি। তারা বলেছিল কেন চাও, আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে। একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি 54 বছরে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর প্রাক্তন স্ত্রীর পরিকল্পনায় কুমিল্লার লালমাইয়ে দুলাল হোসেনকে হত্যার পর রেল লাইনের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তারের পর খুনের রহস্য উদ্ঘাটন করে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কুমিল্লায় রেল লাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের পরই পুলিশের পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে। এই নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব 11। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করে তারা। র্যাব জানায়, দুলালের প্রাক্তন স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া তার বর্তমান সঙ্গীকে নিয়ে খুন করে। এই ঘটনায় মরদেহ গুম করার কাজে ব্যবহার করা একটি নোয়া গাড়ি জব্দ করেছে র্যাব। মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া যেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল, সেখানে যে নৌ ডাকাত, আমরা সবাই নাম শুনেছি, নয়ন পিয়াস গ্রুপের, যাকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে একটি অস্ত্র এবং তার যে আস্তানা থেকে বিপুল সংখ্যক ম্যাপ, যে তার এরিয়াটা কোন এরিয়ায় তার আধিপত্য বিস্তার করবে, কার এরিয়া, এই দলের এরিয়াটা কোনটা, সেরকম ম্যাপ, তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরও বেশ কিছু আলামত সহকারে তাকে আইনের আওতায় আনা হয়। ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম, তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই ভিকটিমের হাশেমের স্ত্রী ফাতেমা তাকে 4টি শরবতের মধ্যে 4টি ঘুমের ওষুধ খেয়ে তাকে অচেতন করে ফেলে। পরবর্তীতে হাশেম এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তো এই হত্যার সাথে সংশ্লিষ্ট যে 7 জন ছিল, আমি অলরেডি তাদের কথা বলেছি, এবং প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে মাকে বাঁচাতে গিয়ে বাবার ছুরিকাঘাতে নিহত শাহেদের পিতা মোহাম্মদ নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, সোমবার বিকেলে নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার থেকে পলাতক ছিলেন তারা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পিতা নুরুজ্জামানের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। এরপর দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে নিজ বাড়িতে নিয়ে আসলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে নিহত শাহেদের মাকে নুরুজ্জামান মারধর করলে তাকে বাঁচাতে এগিয়ে যায় শাহেদ। এ সময় শাহেদের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হত্যাকারী বাবা, সে দীর্ঘ সময় সৌদি আরবের প্রবাসী ছিলেন। তার সাথে আরেকজন ব্যবসায়িক সম্পর্কের কারণে আরেকজন মহিলার সম্পর্ক ছিল। পরবর্তীতে বাংলাদেশে এসে সেই মহিলাকে তিনি বিয়ে করেন, যার কারণে পারিবারিক কলহটা আরও বৃদ্ধি পায়। হয়তো কিচেনের বা ফল কাটার যে বড় ছুরি থাকে বিদেশি, এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। তো আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি। বগুড়ায় কুয়েত প্রবাসীর স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায় কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে ইলা। গতরাতে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান। মধ্যরাতে কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা করে পুলিশ। এদিকে বাড়ির মালিক কুয়েত প্রবাসী হওয়ায় মূল্যবান সম্পদের লোভে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী। কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের উপর সশস্ত্র হামলা ও ৩ পুলিশ সদস্যকে গুলি করার ঘটনায় প্রধান আসামি আবু সৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে বান্দরবানের লামা থেকে আবু সৈয়দকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক, 2টি এলজি ও 3টি কার্তুজ উদ্ধার করা হয়। গেল 11 সেপ্টেম্বর মহেশখালীতে টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আবু সৈয়দের নেতৃত্বাধীন সশস্ত্র একটি দল। পরে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়। আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় ডাকাতি ও পুলিশের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর 2টার দিকে পীরগাছা রেলওয়ের আউট সিগন্যালের কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কিছু ট্রেন। রেল কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মারাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় পীরগাছার রেলওয়ের আউট সিগন্যালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপালে জেনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করে তাদের পরিবারকে নগদ অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরজাল জানান, নিহতদের পরিবারকে 1 মিলিয়ন রুপি প্রদান করা হবে। এছাড়া অতিরিক্ত 5 লাখ রুপি অন্যান্য খরচের জন্য দেয়া হবে। শহীদদের শেষকৃত্য জাতীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং 17 সেপ্টেম্বর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক দিবস হিসেবে পালন করা হবে। জেনজি শহীদদের স্মরণে একটি জেনজি জাগরণ স্মৃতিসৌধ পার্ক নির্মাণের পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে অর্থমন্ত্রী রমেশ্বর খানাল এরই মধ্যে বাজেটের ছোট প্রকল্পগুলো কমিয়ে এনে 100 বিলিয়ন রুপি সাশ্রয় করার পরিকল্পনা নিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী হিসেবে ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর 1 সপ্তাহ পর ইসরায়েল সফরে গিয়ে এই আহ্বান জানান তিনি। তেল আবিবে সফর শেষে কাতারের দোহায় পৌঁছেছেন রুবিও। সেখানে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে দেখাও করেছেন তিনি। এদিকে রুবিও সফর শেষ না হতেই গাজা সিটিতে তীব্র স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।
Hi, Anand. How are you? Good to see you. Very good to see you. Hi, good morning. How are you? Good to see you. এশিয়া কাপের মাস্ট উইন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় ভিন্ন যে কোনো ফলাফলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিটন দাসের দল। তবে ম্যাচ জিতলেও খুব বেশি স্বস্তিতে থাকবে না দল। নজর থাকবে নেট রান রেটের দিকে। শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পরেই সুপার 4 থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল বাংলাদেশ। সবশেষ ম্যাচে হংকংয়ের পরাজয় একেবারেই খাদের কিনারে নিয়ে গেছে টাইগারদের। নিজেদের সবশেষ ম্যাচে তাই জয় ছাড়া পথ খোলা নেই বাংলাদেশের জন্য। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কখনোই দেশের বাইরে আফগানদের হারাতে পারেনি বাংলাদেশ। আবুধাবিতে তাই বড় পরীক্ষায় অপেক্ষা করছে সিমন্স শিষ্যদের জন্য। দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের পেসার নাভিনুল হক। তার বদলে দলে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আহমেদ জাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বার্তায় বলা হয়েছে, কাঁধের ইনজুরি থেকে সেরে না ওঠায় পেসার নাভিনকে স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে। ইনজুরি আক্রান্ত অবস্থাতেই তাকে যুক্ত করা হয়েছিল এশিয়া কাপের স্কোয়াডে, কিন্তু এসসিবির মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী এশিয়া কাপ শেষ হওয়ার আগে সুস্থ হতে পারছে না নাভিনুল হক। সে কারণেই রিজার্ভে থাকা আব্দুল্লাহ আহমেদ জাইকে যুক্ত করা হচ্ছে মূল দলের সঙ্গে। পেসার নাভিউল হক উড়াল দেবেন যুক্তরাজ্যে, সেখানেই চিকিৎসা এবং পুনর্বাসন শেষ করবেন তিনি। আজ থেকে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে দুই জায়ান্ট আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে গেল আসরের সেমিফাইনালিস্ট আর্সেনাল। দুই দলই নিজেদের লিগ মৌসুমে 3 ম্যাচে জয়ের পাশাপাশি একটি করে ম্যাচ হেরেছে। ফর্ম বিবেচনায় অবশ্য ফেভারিট হিসেবে মাঠে নামবে গানার্সরা। রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ফ্রান্সের ক্লাব মার্শেইয়ের বিপক্ষে। নতুন কোচ শাবি আলোনসোর এই অধীনে এটি রিয়াল মাদ্রিদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। তবে রাতের সবচেয়ে বড় ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মাঠে খেলতে নামবে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। ইতালির তুরিনোতে ম্যাচ শুরু হবে রাত 1টায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।